আপনি বলেন যে স্নেহ ভালোবাসা নিয়ে মানুষজনকে চলতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়। তো অনেক সময় দেখা যায় যে সেই স্নেহ ভালোবাসাটাকে মানুষ মনে করে যে এটা উইকনেস, ঠিক আছে, তারপর তার প্রতি উত্তর যেগুলো পাওয়া যায় সেগুলো ভীষণ মানে সহ্য করা যায় না আর কি। তো তখনও কি সে নিজের ওই ক্যারেক্টারটাকে ধরে রাখতে হবে না? ক্যারেক্টারটাকে তুমি পাল্টাবে কি করে? যদি তোমার স্নেহময়ী তোমার যদি চরিত্রই হয়, তার মানে তুমি যখন জীবনে অনেকগুলো ধাক্কা খেলে, অনেকের কাছ থেকে অনেক কটু কথা শুনলে, তখন তুমি স্নেহময়ী থেকে তিক্তময়ী হয়ে গেলে? পারবে কি তুমি? তোমার মধ্যে কি সেই ক্যারেক্টারটা আছে? যদি তিক্ত উত্তর দেওয়া হয় তাহলে হয়তো সেই নেক্সট টাইম সেই জিনিসটা আর হবে না, রিপিট হবে না। তিক্ত উত্তর তুমি দিতে পারো। আমি তো নিজে খুব ধুমধাম করে উত্তর দিই এবং তার জন্য আমার অনেক সমালোচনাও হয়। কিন্তু প্রতিক্রিয়া করছো না প্রতিবাদ করছো, এইটা খেয়াল রাখবে। ধরো আমি ধরো উদাহরণ দিচ্ছি, ধরো আমি যখন ফেসবুকে হয়তো কিছু লিখলাম, একজন আমাকে বলল এই তো আপনি বিজেপির লোক, আপনি আরএসএস এর লোক, বুঝে গেছি আপনাকে। এটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। হ্যাঁ, এবার তার উত্তরে আমি যদি বলি যে কি করে বুঝলেন আমি কোথাকার লোক, এইরকম একটা পোস্ট করা মানেই কি আমি বিজেপি আরএসএস হয়ে গেলাম? আর বিজেপি আরএসএস হওয়ার মানেটা কি? ধর আমি এরকম জিজ্ঞাসা করছি, এটা কিন্তু উত্তর। মাঝে মাঝে হয়তো তার যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটাকে আমি জোরালোভাবে খণ্ডন করছি, প্রতিবাদ করছি তার মন্তব্যের ভুলটা ধরিয়ে দিচ্ছি। কিন্তু তা না করে আমি যদি বলি তোর বাপকে আমি চিনি, তোর মাকে আমি চিনি, হ্যাঁ তোরা কি করেছিস আমি ভালো করে জানি, ধরো এটা বললাম, এইটা হচ্ছে প্রতিক্রিয়া। বুঝতে পারছো? তুমি লক্ষ্য করে দেখবে যে যখন তোমাকে কেউ কিছু বললো, তার উত্তরে তুমি রাগ করতে পারো, তুমি তাকে মানে হয়তো একটা ধাক্কা দিতে পারো, কিন্তু প্রতিক্রিয়া করছে কিনা সেটা সবসময় খেয়াল রাখবে। তোমাকে করেছে বলে শোধ তুলে তুমিও তাকে করবে কিনা। সে হয়তো তোমার এগেনস্টে প্রতিক্রিয়াই করেছে, সে হয়তো তোমাকে পার্সোনাল অ্যাটাক করেছে, ব্যক্তিগত আক্রমণ করেছে, কিন্তু তুমি তোমার রুচিটাকে অতদূর নামাবে কিনা। সে যে ইস্যু নিয়ে তোমাকে কথা বলছে তুমি সেই ইস্যুতে তাকে ডিফেন্ড করো। আরেকটা জিনিস মনে রেখো, মানুষ কখন পার্সোনাল অ্যাটাক করে বলো তো? যখন তোমার সাথে পেরে উঠছে না, যখন কোনো একটা কথায় কোনো একটা আলোচনায় কিছুতেই তোমার সাথে আর যুক্তিতে পারছে না, তখন তোমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আরম্ভ করে। সেটা এক ধরনের হেরে যাওয়া, সেটা মজা পাবে। সেটা যখনই কেউ তোমাকে অকারণে অযথা আক্রমণ করছে তুমি মজা পাবে যে বেচারা পাচ্ছে না। হ্যাঁ, সেটা অনেকে তো তাই করে। আমাদের মধ্যে এখনো একটু অহং টহং আছে বলে আমরা উত্তর দিই। হ্যাঁ, বুদ্ধ তো কোনো উত্তরই দিতেন না, তাকে সামনে সামনে এসে অনেক কিছু বলতো কিন্তু উত্তর দিতেন না। আর ওনার উত্তর দিতেন না আর আমার উত্তর দিতেন না মধ্যে অনেক পার্থক্য আছে। মানে আমার মনের মধ্যে অনেক উত্তর তৈরি হচ্ছে, আমি দিলাম না, এটা কিন্তু এটা দমন করলাম আমি। ওনার ভেতরে কিছু তৈরি হলো না, উনি ভ্যাকিউম হয়ে থাকলেন। উনি নিজেকে আমি একজন বুদ্ধ, আমি একজন জ্ঞানী, এরকম একটা এয়ার তার মধ্যে নেই। তিনি নির্বাণ স্থিতিতে আছেন। এরকম ক্ষেত্রে কি হয় জানো তো? সে যা বলল একটা ভ্যাকিউমে ধাক্কা খেয়ে সবটা তার নিজের উপর ফিরে এলো। সে ধাক্কাটা দ্বিগুণ হয়ে ফিরে এলো তার কাছে, সে দুর্বল হয়ে পড়ল। আমরা চোখের সামনে এরকম দেখেছি, একজন তান্ত্রিক এসেছে, আমাদের গুরু মহারাজ সামনে বসে আছেন, কাগজ পড়ছেন গুরু মহারাজ, হ্যাঁ, আর আমরা বসে আছি সবাই। তান্ত্রিকটা যে এসেছে তা বুঝতে পারিনি আমরা, পেছনে আমি একদম সামনে ছিলাম। হঠাৎ গুরু মহারাজ কাগজটা থেকে চোখ তুলে বললেন, কি কি চাইছো? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? তখন পেছন থেকে তাকে দেখলাম একটা লাল পোশাক পরা তান্ত্রিক। এমনি দাঁড়িয়ে আছি, হয় বসো নাহলে ওদিকে যাও। এটা কড়াভাবে গুরু মহারাজ বলেন, হয় বসো নাহলে ওদিকে যাও, দাঁড়িয়ে থেকো না। তো সে আস্তে আস্তে চলে গেল। করে গুরু মহারাজ তখন আমাকে বললেন যে আমার উপর শক্তি প্রয়োগ করলো, জানিস, মানে ওর মধ্যে কিছু শক্তি আছে, কিছু সিদ্ধি আছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাগজ পড়ছি, হ্যাঁ, আমি হঠাৎ অনুভব করলাম কাগজ পড়তে পড়তে তাহলে গরম গরম কি একটা যেন আসছে, হ্যাঁ, দেখছো আমার উপর শক্তি প্রয়োগ করছে, মানে আমাকে ধাক্কা দিয়ে আমার ভেতরে যা আছে এটাকে নেওয়ার চেষ্টা করছে, চুরি করে এক ধরনের। যেমন তোমার আমি টাকা পয়সা চুরি করতে পারি, আমি তোমার ধনও চুরি করতে পারি। তোমার মধ্যে হয়তো কোনো সিক্রেট একটা তোমার জ্ঞান আছে, এটা আমি চুরি করতে পারি। ঠিক যেমন আজকাল হ্যাকিং করে পাসওয়ার্ড চুরি করা যায় না, তখন ব্রেনকে হ্যাকিং করা যায়, এগুলো যোগীরা জানে। হ্যাঁ, ব্রেন হ্যাকিং করে তুমি হয়তো কিছু একটা বিশেষ জ্ঞান আছে সেটা তুমি চুরি করতে পারো। তো যাই হোক, গুরু মহারাজের ক্ষেত্রে ব্রেন হ্যাকিং নয়, গুরু মহারাজের বিরাট একটা শক্তি। তো তান্ত্রিক এসে চেষ্টা করছে যদি
তাকে 0 করে নিজেকে 100 করে নেওয়া যায়, তার নিজের মধ্যে কিছু শক্তি আছে। তা আমি বললাম তারপর কি হলো, আমার খুব আগ্রহ। তারপর বলে আমি ভ্যাকিউম হয়ে গেলাম, আমাদের তো কোনো রিয়াকশন নেই, কোনো প্রপার অ্যাকশন নেই, ভ্যাকিউম হয়ে গেলাম, একদম দেয়াল হয়ে গেলাম। করে ওকে বললাম এখানে দাঁড়িয়ে আছে কেন, যা ওখানে গিয়ে দেখ না কি অবস্থা হয়েছে এখন, দেখবি বাগানে যা, দেখবি মুরারি ওকে জল দিচ্ছে, শুয়ে আছে দেখ। ঠিক তাই, আমরা গিয়ে দেখলাম একদম হা হা করে শুয়েছে, হ্যাঁ 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 করছে। আর মুরারি মহারাজ তো কেউ জানে না, সেক্রেটারি, তিনি বেচারা জানেন না কি হয়েছে গুরু মহারাজের সামনে, তিনি অফিস ঘরে ছিলেন, তিনি জল দিচ্ছেন, এই দিচ্ছেন তাই দিচ্ছেন, কপাল দিয়ে করছেন, হ্যাঁ কাপড়াচ্ছেন, হ্যাঁ। আমাদের বলে কি হলো গো, আমাদের জিজ্ঞেস করছে সেক্রেটারি মহারাজ। সেই যে একটু সুস্থ হলো, সেই যে পালালো মনোগ্রাম থেকে, আর কোনদিন ফিরলই না। এইটা হচ্ছে বুদ্ধ, গুরু মহারাজ, এদের স্থিতি। আমরা যদি ভাবি আমরা চুপ করে থাকবো, আমরা সেই স্থিতিতে নেই। তোমাকে আমি কিছুটা অপমানজনক কিছু বললাম, তোমার কিছু হলোই না, তুমি বুদ্ধের মতো নাকি একটা ক্ষমা সুন্দর চোখে তাকিয়ে থাকলে আমার দিকে, ভাবলে মহারাজ এখন অল্প বয়স, হ্যাঁ আস্তে আস্তে একদিন ঠিক হয়ে যাবে, হ্যাঁ এই জন্মে এইটুকুই, তার পরের জন্মে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরকম যে হলো তা কিন্তু নয়, তা মনের মধ্যে একটা গজগজ করে উঠলো, যদি বলতে পারতাম আমি সকলের সামনে, মহারাজকে বলতে পারছি না, হ্যাঁ হলো, কন্ট্রোল করলেন নিজেকে, সংযত করলে। এইটা কিন্তু ভালো নয়, তার মনের মধ্যে কিন্তু বৃত্তিতে উঠেছিল, সেটাকে তুমি কোনো আউটলেট দিলে না, সেটা আবার চেপে বসে গেল, তোমাদের কোথাও একটা জমে থাকলো, সেইটা প্রতিক্রিয়াটা তোমাদের জমে থাকলো, বুঝতে পারছো? সুতরাং চুপ করে তখনই থাকবে যখন তোমার মনে হবে যে ভেতর থেকেই চুপ করে থাকাটা আসছে, বলে একে কিছু আর বলার নেই, বুঝতে পারছো? যখন একটা পাগলের মতন কেউ প্রলাপ বকে যাচ্ছে ঝগড়া করতে করতে, তখন একটা সময় হাসি পেয়ে যায় যে না, এত কষ্ট করে এত যুক্তি খাটিয়ে ঠিক যোগ্যতা নেই এর সাথে আর কথা বলার। মাঝে মাঝে এরকমও হয় যে প্রথম দিকে তো যুক্তি নিয়ে হয়তো ঝগড়াটা হচ্ছিল, তর্কটা হচ্ছিল, তবে এত যুক্তির বাইরে চলে গেল, একদম অন্য টপিকে চলে গেল, শুরু হয়েছিল রামকে দিয়ে, চলে গেল রহিমে, বুঝতে পারছো? তখন মানে থাক, হ্যাঁ তখন ভেতর থেকে একটা এসে গেল যে থাক বাবা, আর মানে এর নিজেরই একটু প্রবলেম আছে, বেচারা কষ্টের মধ্যে আছে। মানুষ একটা জিনিস মনে রাখবে পাপিয়া, মানুষ যখন কষ্ট দেয় কাউকে, বা তার ব্যবহার এমন যে তুমি কষ্ট পেয়ে যাচ্ছ, জানবে সে নিজে ভালো নেই, এটা সব সময় জানবে। সব সময় দেখবে খ্যাঁচ 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 করে যাচ্ছে একটা মানুষ, আর একটা মানুষকে নিয়ে, যাকে নিয়ে করছে তার খুব একটা সমস্যা নেই, যে খ্যাঁচ খ্যাঁচ করছে তার অনেক সমস্যা, বুঝতে পারছো? সে ভালো নেই, সে না সংসারে, না স্বামীর সাথে, কি না স্ত্রীর সাথে, না ছেলে মেয়েকে নিয়ে, কোথাও তার কোনো তৃপ্তি নেই, তাই জন্য সে কন্টিনিউয়াসলি অপরকে নিয়ে কমপ্লেন করছে। এবার যাকে নিয়ে কমপ্লেন করছে সে বেচারা কষ্ট পেয়ে যাচ্ছে, সে ভাবছে কি আমি এত দোষ করলুম রে বাবা, হ্যাঁ এটা হচ্ছে তার মধ্যে। কিন্তু তার একটু বোঝা উচিত, যেটা যারা একটু বিবেক আছে না তারা বোঝে, যে একটা বয়সের পর ধরো মা বাবাই মাঝে মাঝে হ্যাঁ একটু অন্যরকম হয়ে যায়, খ্যাঁচর 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 করে যাচ্ছে, আগেকার মতন সেই ধৈর্যটা নেই, কথা কথা অধৈর্য হয়ে যাচ্ছে। বুঝতে হবে যে বয়স হয়েছে, শরীরে রোগ হয়েছে, একটু আগেকার মতো সে শক্ত সবল ব্যাপারটা নেই, কনফিডেন্সটাও কমে গেছে। আগে যেমন আমি সব করবো, আমি 4টার সময় ঘুম থেকে উঠি, হ্যাঁ তোদের মতো আমি দেরি করি না, এই করে করে একদম একা সব কিছু করতো, সারাক্ষণ লোককে বলতেও ভালোবাসতো, ওরা তো কিছুই করে না, সব আমিই তো করছি সকাল থেকে। আস্তে আস্তে যখন শরীরটা অশক্ত হয়ে যায় না, আর পারছে না সেটা করতে, দেখছি যে ছেলের বউ সব আস্তে আস্তে তারাই হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে, তারাই সবকিছু করতে আরম্ভ করছে, ভেতরে ভেতরে কোথাও একটা তিক্ততা আসতে আরম্ভ করে, শরীরটাও অশক্ত, সংসারের উপর কন্ট্রোলটাও কমে যাচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে আমাকে ছাড়াই চলে যাচ্ছে, ভেতরে একটা লাগে। সবাই তো আর মহাত্মা নয়, মহাত্মা জানে কখন জায়গা ছাড়তে হয়, যারা ঈশ্বরকে নিয়ে থাকে না তারা ঠিক জানে যে একটা ভেতরে সূক্ষ্ম বানপ্রস্থের টাইমটা তারা জানে, কোথাও বানপ্রস্থে যেতে হয় না। বিদ্যাসাগরের মা কি এরকম ধরনের যারা মায়েরা না, একটা বয়সের পর যখন দেখে যায় যে ছেলের বউ এরা সব উপযুক্ত হয়ে গেছে, নিজের পড়াশুনো, পাঁচালি, জব, ধ্যান, নিজের কাজ, হ্যাঁ সেটার মধ্যে আস্তে আস্তে সরে যায়, মনের মধ্যে কোনো তিক্ততা রাখে না, জানি এটা আমার সরে যাওয়ার সময়, ওইখান থেকে আমার একটা অন্য সময় শুরু হচ্ছে। আমাদের জীবনে তো অনেকগুলো সময় আসে আর সময় যায়, শৈশব একটা সময়, সেটা পাল্টে গিয়ে একদিন বালক হলাম আমি, বাল্য অবস্থা একটা সময়, পাল্টে গিয়ে একদিন কিশোর হলাম, কৈশোর একটা সময়, পাল্টে গিয়ে একদিন যুবক হলাম বা তরুণ হলাম, তারুণ্য একটা সময়, সেটা পাল্টে গিয়ে একদিন যুবক হলাম, যৌবন একটা সময়, সেটা পাল্টে গিয়ে একদিন প্রৌঢ় হলাম। আমি যদি প্রৌঢ় অবস্থা একজন ওর মতন একটা বালকের
দিনটাকে ফেরত পেতে চাই, সেটা বোকামি হবে না, আহাম্মকি হবে না? ওর পক্ষে যেটা খুব ন্যাচারাল, আমি সেটা করতে গেলে সকলের কাছে সেটা মনে হবে যেন অশালীন একটা ব্যাপার হচ্ছে। ঠিক তাই একজন প্রকৃত বিবেকী এবং যিনি ঈশ্বরকে নিয়ে আছেন তার জীবনে একটা উন্নত রুচি আছে, উন্নত রস আছে, তিনি বুঝতে পারেন যে একটা পার্টিকুলার স্থান কালে যেমন আমার প্রবেশের সময় আছে, তেমন একটা পার্টিকুলার স্থান কাল পাত্রে আমার প্রস্থানেরও সময় আছে। আমাকে যেমন ঢুকতেও হবে, তেমন একদিন না একদিন আমাকে বেরোতেও হবে। মানে মানসিক যোগটা, আসক্তিটার কথা বলছি, সেখান থেকে আমাকে নিজেকে সরাতে হবে। এটাই ছিল বানপ্রস্থের প্রিন্সিপাল। বানপ্রস্থ মানে একজনকে যে অন্য কোনো জায়গায় বিল্ডিং এ চলে যেতে হবে তার কোনো মানে নেই। সংসারে সবকিছু মধ্যে তুমি আছো, থেকেও তুমি নিজেকে আস্তে আস্তে সরিয়ে রেখেছো, সবাইকে আস্তে দায়িত্ব দিচ্ছ হাসি মুখে, তার মনের মধ্যে কোনো ক্ষোভ নেই। কারণ সংসার ছাড়াও তুমি জানো তোমার আরেকটা জগৎ আছে, যে জগতে তুমি পথিক। তাই সেই জগৎটা যার মধ্যে আছে তার মধ্যে কোনো কমপ্লেন থাকে না কাউকে নিয়ে। যার মধ্যে সেই জগৎটা নেই, যে সংসারে নিজেকে সবসময় অপরিহার্য ভাবছে যে আমাকে ছাড়া চলবে না, সবচেয়ে বড় জানবে আহাম্মুকের কথা এইটা। সবচেয়ে বড়, পুরুষ হোক নারী হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, তিনি আজকে এসে বলেন যে আমাকে ছাড়া চলবে না, হ্যাঁ, ও সবচেয়ে বলতেই হবে তার মুখের উপরে আপনি সবচেয়ে বড় আহাম্মক। অবশ্যই চলবে। তেমনই সূর্য উঠবে কালকে সকালবেলা, তেমনই পাখি ডাকবে, তেমনই রোদ হবে, তেমনই বৃষ্টি হবে, তেমনই মানুষ হাসবে, খেলবে, বাচ্চারা খেলছে, ছাগল দৌড়চ্ছে, সব কিছু হবে, প্রত্যেকটা জিনিস হবে। এবং কয়েকদিন পরে আপনার জায়গায় আরেকজন লোক বসে যাবে, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে যান। প্রত্যেকের ক্ষেত্রে এটা সত্য। যে কোনো সময় মানুষের রেডি থাকা উচিত, আমার পরিবর্তন হতে পারে, আমার স্থান পরিবর্তন হতে পারে, কাল পরিবর্তন হতে পারে। এখান থেকে ভগবান আমাকে একদম অন্য কোথাও নিয়ে যেতে পারে, আমি শরীর থেকেই বেরিয়ে যেতে পারি, এবং তারপরে জগৎ দিব্যি চলবে, কোনো ব্যাপার নয়। 2-4 দিন কান্নাকাটি করবে, কান্নাকাটি করতেও মানুষ ভালোবাসে, এটাও জানবে, সেটাও একটা রস। 2-4 দিন কান্নাকাটি করবে, মনে হবে আর চলবে না ওকে ছাড়া, হ্যাঁ, কিন্তু ঠিক চলে যাবে, সব চলে যায়, কারোর জন্য কিছু আটকে থাকে না। হ্যাঁ, তো এইটাই আমি বলছি, এইরকম ধরনের একটু বোধ, একটু বিবেক যার মধ্যে আছে, সে দেখবে কখনো কাউকে জোর করে ইচ্ছাকৃতভাবে আঘাত করবে না, অ্যাটাক করবে না। অ্যাটাক করছে মানে তার জীবনে একটু সমস্যা আছে, সে নিজেকে নিয়ে ভালো নেই। যে নিজেকে নিয়ে ভালো নেই সে সবসময় সব ব্যাপারে সে তিক্ত। টিভিতে কিছু হলেও বলবে এই কি প্রোগ্রাম হয় আজকাল, যাচ্ছে তাই, খবরের কাগজে কি খবর, যা তা, এই কি তোদের হাতে মোবাইল, সব তোরা খারাপ, একটা ভালো কিছু দেখতে পাবে না ও। যা কিছু হচ্ছে চারপাশে সব খারাপ, কারণ সে নিজে ভালো নেই। চারপাশটা কেমন আছে এটা বড় কথা নয়, সে নিজে ভালো নেই। সে তোমার সিকিমে, গ্যাংটকে তোমার একটা অসাধারণ জায়গায় গিয়ে সেখানে পুরো কাঞ্চনজঙ্ঘা ভোরবেলা দেখছে, সেটাকে বলবে কি দেখছিস এসব, সেখানে গিয়েও বলবে সে। আর যে ভালো আছে, যে ভেতরে ভেতরে নিজের সাথে ভালো আছে, সে একটা আরশোলা গেলেও না তার দিকে হাঁ করে তাকিয়ে থেকে আরশোলাটা কিভাবে চলছে উঠছে দেখবে, কারণ তার মধ্যে একটা ওই চলনের মধ্যেও একটা বিউটি সে খুঁজে পাবে। সবকিছু যা দেখবে, যা হবে, একটা বৃদ্ধ বা বৃদ্ধা যা চামড়া ঝুলে গেছে তার চোখের দিকে তাকিয়েও সে একটা আনন্দ পাবে, একটা ভালোবাসা অনুভব করবে তার মধ্যে, কারণ সেইখানেও কিছু সুন্দর সে দেখতে পাবে। কারণ জগতে সুন্দর দেখতে পাওয়াটা জগতের উপর নির্ভর করে না, আমার উপর নির্ভর করে, তোমার উপর নির্ভর করে, এইটা জানবে। সুতরাং তিক্ত যদি কেউ উত্তর দেয় তুমি প্রত্যুত্তর দেবে, তোমাকে তাই জন্য তিক্ত হতে হবে না, নিজেকে তিক্ত না করে প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করবে। এমন উত্তর দেবে না যা করলে তোমার পরে গ্লানি তৈরি হয়, এটা কেন বললাম, এটা না বললেই ভালো হতো, এমন উত্তর দেবে না। কিন্তু যে উত্তর দিয়ে মনে হলে হ্যাঁ ন্যায্য কথাই বলেছি, জোরালোভাবেই বলেছি, যাবার বলেছি, এবং আমার ফিরিয়ে নেওয়ার কোনো ইচ্ছা নেই, ঠিক বলেছি, দেখবে সেটা প্রতিবাদে হবে, প্রতিক্রিয়ায় নয়। প্রতিবাদ মানে হচ্ছে তুমি কেন এটা বললে, এটা তোমার বলা উচিত হয়নি, মন্দ কাজ করেছো। আর প্রতিক্রিয়া হচ্ছে তুমি চরিত্রহীন, তোমাকে আমি খুব ভালো করে জানি, এগুলো হচ্ছে প্রতিক্রিয়া, পার্সোনাল, এটা করবে না, বুঝতে পেরেছো? তখন আর দেখবে গ্লানি হবে না।